নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমাদের প্রত্যেকেরই মধ্যে কম বেশি একটা সমস্যা, সেক্স লাইফ বা যৌন জীবন। প্রথমে যখন বললাম যৌন জীবন, আমাদের প্রত্যেকেরই এই যৌন জীবন নিয়ে নানা রকমের রাগঢাক রয়েছে। আমরা সঠিকভাবে আমাদের সমস্যার কথা কাউকে ঠিক বুঝিয়ে বলতে পারি না, লজ্জা পাই, কাউকে ভয় পাই, আর সেই জন্য আমাদের সমস্যাটা কিন্তু সমস্যার অন্দরেই রয়ে যায়। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমরা আপনাদেরকে জানাতে চলেছি সেটি হচ্ছে যৌন জীবন এবং আমাদের মানসিক সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আজকে যে যৌন জীবন আমাদের রয়েছে সেই যৌন জীবন স্ট্রেস, অ্যাংজাইটি, পারিবারিক চাপ, অর্থনৈতিক চাপের কাছে ভীষণভাবে নতি স্বীকার করেছে। আর সেই কারণেই আমরা এই মানসিক সমস্যার মধ্যে আমাদের যে সেক্স লাইফ কেমন হওয়া উচিত সেটা আমরা ভুলে গেছি। তাই বিভিন্ন রকম যৌন সমস্যা আমাদের ঘিরে ধরেছে। তাদের মধ্যে আমি কয়েকটা নাম বলতে পারি, যেমন পুরুষ এবং মহিলাদের যৌন আগ্রহে অনীহা, শীঘ্র পতন, ধাতুর সমস্যা, এরকম নানা রকমের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা নিশ্চয়ই গাইনোকোলজিস্টের কাছে যাই এবং যাব, কিন্তু তবুও আমাদের নিজেদের একবার রিভিউ করে দেখতে হবে আমরা মানসিকভাবে ঠিক আছি তো, সুস্থ আছি তো, ঠিক যেমন হওয়া দরকার একটা সুস্থ যৌন জীবন থাকার জন্য। তার কারণ হচ্ছে আমরা যতই অস্বীকার করি বা না করি, আমাদের জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যৌন জীবনকে কিন্তু আমরা কেউ অবহেলা করতে পারি না। সেই কারণে যৌন জীবন বা যৌন সমস্যা যখন মানসিক চাপের শিকার, তখন আমাদের আর কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসব সেটা আমাদের জানা জরুরি। আর সেই বিষয় নিয়ে জানতে, আলোচনা করতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে। আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর দেবাঞ্জন ব্যানার্জিকে। প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। নমস্কার আপনাদের সবাইকে। একেবারে স্যার, যেটা নিয়ে আমি এতক্ষণ বলছিলাম যে আমাদের সেক্স লাইফ, এই সেক্স কথাটার মধ্যে এত লজ্জা আছে না এখনও পর্যন্ত। একজন বাবা মা খোলা মনে তার সন্তানদের সঙ্গে সেক্স নিয়ে আলোচনা করতে ভয় পান অথবা লজ্জা পান বা একটা কুণ্ঠাবোধ করেন। একইভাবে তারা যখন আস্তে আস্তে বড় হয়, তারা কোনো তৃতীয় মানুষের কাছ থেকে এই বিষয়টা নিয়ে জানে এবং কোথাও স্যার আস্তে আস্তে এটার মধ্যে একটা অপরাধ বোধ চলে আসে, কি বাবা মার তরফে কি সন্তানদের তরফে। এবং সঠিক জ্ঞান না থাকার জন্য অনেক রকম যৌন সমস্যা যখন তারা ধীরে ধীরে বড় হয় তাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়, সেটাও আবার কারোর সাথে ডিসকাস তারা করতে পারে না। কিন্তু আমরা আমাদের চ্যানেলের থ্রু দিয়ে যখন আমাদের এই ধরনের ভিডিওগুলো পাবলিশ হয়, তাদের কমেন্ট বক্সের থ্রু দিয়ে আমরা তাদের এই সমস্যাগুলো জানতে পেরেছি বলেই আজকে এই আলোচনা। প্রথমে যেটা আমি আপনার কাছে প্রশ্ন করব যে আমাদের মানসিক চাপ বা মানসিক সমস্যা আমাদের যৌন যে সম্পর্ক বা যৌন জীবনে কিভাবে প্রভাব ফেলে? প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো, আপনাদের চ্যানেলকে ধন্যবাদ যে একটা এত গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট টপিককে আপনারা আলোচনায় এনেছেন। সঠিক কথা, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে সেক্স বা সেক্সুয়ালিটি, যৌন জীবন, যৌনতা, যৌন সংসর্গ, এগুলো নিয়ে সবাই আমরা লুকিয়ে থাকতে পছন্দ করি। একটা প্রচণ্ড স্টিগমা বা টাবুর জায়গা। কথা বললে মনে হয় যে এটা যদি কেউ জেনে যায় তাহলে হয়তো প্রবলেম হবে, এবং সেই জন্য অনেকেই নানা রকম সমস্যা লুকিয়ে রাখেন যেগুলো সম্পূর্ণ চিকিৎসা সম্ভব। আমরা ধরুন, আপনি গাইনিকোলজিস্টের কথা বলছিলেন, গাইনিকোলজিস্ট, অ্যান্ড্রোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট, আমি নিজে সেক্সুয়াল মেডিসিন প্র্যাকটিস করি। তো আমরা সবাই কিন্তু এমন অনেক সমস্যা দেখি যেটা তৈরি হয় বিভিন্ন মিসকনসেপশন থেকে, যে আমি সঠিক জিনিসটা জানি না থেকে। সেক্সুয়ালিটি বা সেক্স এমন একটা জিনিস যেটার মধ্যে প্রচুর হিয়ারসে, শোনা, রিউমার, কারোর কাছে কিছু শুনেছি, ইন্টারনেটে কিছু দেখেছি,
অনেকে পর্নোগ্রাফিক ভিডিও দেখেন, সেটা থেকে কিছু দেখেছেন, সেটা তারা মনে করেন সত্যি, এবং সেই থেকে কিন্তু একটা অ্যাংজাইটি তৈরি হয় এবং তারা মনে করেন যে তাদের স্বাভাবিক শরীর বোধহয় ঠিক করে কাজ করছে না, তাদের স্বাভাবিক যৌনতা নিয়ে সমস্যা হয়েছে। একটা খুব কমন ব্যাপার হচ্ছে যেটাকে আমরা মাস্টারবেশন বলি বা হস্তমৈথুন। আমরা প্রচুর জন পাই যারা এসে আমাদের বলেন আমি অত্যাধিক হস্তমৈথুন করেছি বলে আজকে আমার যৌন সমস্যা হচ্ছে, এবং এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই ইজ আ হিউজ মিথ। মাস্টারবেশন বা হস্তমৈথুন আর 5টা স্বাভাবিক জিনিসের মতনই, খাওয়া, ঘুমোনো, ঢেকুর তোলা, ঠান্ডা লাগার মতন। এর কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি নেই যে এতবার করলে বেশি, এতবার করলে কম। মানুষের যেরকম যৌন চাহিদা আলাদা, এটা সেরকম নিজে থেকে নিজের যৌন চাহিদা ফুলফিলমেন্টের একটা উপায়, প্রকাশ করার একটা উপায়। কিন্তু কি হয় দেখুন, একটা খুব কমন মিথ রয়েছে যেটা আমাদের সুশ্রুত সংহিতা থেকেও এসেছে, যে বীর্য তৈরি হয় রক্ত থেকে। তো যদি কেউ বীর্য ধরে রাখতে পারে শরীরে, তাহলে তার প্রচুর শরীরে শক্তি, সে সুস্থ থাকবে। এবং যদি বারবার কোনো কারণে হস্তমৈথুন হোক বা অন্য কোনো কারণে বীর্যটা বেরিয়ে যায়, তাহলে সে দুর্বল হয়ে যাবে। এবং এই চিন্তা থেকে কিন্তু অ্যাকচুয়ালি মানুষের টেনশন, দুর্বলতা, শারীরিক সমস্যা এবং আলটিমেটলি তার যৌন সম্পর্কেও প্রভাব ফেলে। কেন? এই কিন্তু মিসকনসেপশন থেকে। ফিজিওলজিক্যালি, মেডিকেলি আমরা জানি যে শুক্রাণু বা বীর্য তৈরি হওয়ার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, সেটা সম্পূর্ণ অন্যভাবে তৈরি হয়। এবং এটা তৈরি হয় প্রত্যেক দিন, এবং কোনো না কোনোভাবে এটা শরীর থেকে বেরিয়েও যায়। তার মধ্যে কিন্তু কোনো অ্যাবনর্মালিটি বা দুর্বল হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এবার এই কনসেপশনটা বা এই চিন্তাধারাটা ঠিক নেই বলে অনেক মানুষ ক্রমশ ভাবতে থাকেন এটা চিন্তা করতে করতে যে তাদের লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে, তাদের ধাতুর ঘনত্ব যথেষ্ট নয়, তারা যথেষ্ট মানে তাদের যৌন শক্তি কমে যাচ্ছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, সেক্স বা যৌনতা ইজ ভেরি ভেরি সাইকোলজিক্যাল। আজকে ইমোশন বা সাইকোলজির রোল এতটাই যে আজকে একটু আমার মাথায় যদি অন্য চিন্তা আসে, তাহলে কিন্তু পুরুষের ক্ষেত্রে ইরেকশন এবং মহিলাদের ক্ষেত্রে যে অ্যারাউজাল, সেটা ঠিকঠাক নাও আসতে পারে। এবং সেটা থেকে বিভিন্ন রকম স্বামী স্ত্রীর মধ্যে, পার্টনারদের মধ্যে কিন্তু একটা বিশাল সমস্যা তৈরি হতে পারে, যেটা তারা বুঝতেও পারবে না যে অ্যাংজাইটি থেকে আসছে। এছাড়াও আপনি যেটা বলে শুরু করলেন যে নানা রকম মানসিক সমস্যা, ডিপ্রেশন, মানসিক অবসাদ, অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিবাই, কারোর যদি কোনো বিষয়ে প্রচণ্ড স্ট্রেস চলে, সেটা কর্মক্ষেত্রে, ব্যক্তিগত পরিসরে, দীর্ঘদিন ঘুম হচ্ছে না, ইনসমনিয়া, এবং বয়স্ক লোকেদের ভুলে যাওয়ার সমস্যা বা ডিমেনশিয়া, এই প্রত্যেকটাই কিন্তু স্বাভাবিক যৌন জীবন, যৌন ইচ্ছা এবং যৌন সংসর্গে শারীরিক যে পরিবর্তনগুলো আসে, সেটা ইরেকশন হতে পারে, সেটা মহিলাদের অ্যারাউজাল হতে পারে, বা মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল লুব্রিকেশন হতে পারে, এই প্রত্যেকটাই কিন্তু এফেক্ট করে। এবং ইরেকশন ছাড়াও যেটা আপনি বলছিলেন, শুরুতেই বললেন শীঘ্র পতন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন, এটাও হতে পারে। ধরুন একটা কমন জিনিস হলো যেটাকে আমরা বলি পারফরমেন্স অ্যাংজাইটি, যার যৌন সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা নেই, বা বেশিরভাগ ক্ষেত্রেই ধরুন যখন প্রথম কেউ যৌন সম্পর্কে লিপ্ত হন বা বিয়ের পরেই আর কি, যারা আগে সেরকম এক্সপিরিয়েন্স নেই, তাদের একটা অদ্ভুত অ্যাংজাইটি থাকে যে এটা ঠিক হবে তো, আমার পার্টনার যিনি আছেন, যিনি সঙ্গী বা সঙ্গিনী আছেন, তিনি খুশি হবেন তো, আমি স্যাটিসফ্যাকশন পাবো তো। এবং এটা একটা এত কমপ্লেক্স প্রসেস যে এটার ব্যাপারে ভাবতে ভাবতে এটা কিন্তু আলটিমেটলি একটা অফিসের অ্যাসাইনমেন্টের মতন হয়ে যায়, যেখানে আপনার আলটিমেটলি তো সেক্স, যৌনতা একটা প্লেজারের জিনিস, সেই প্লেজারটা চলে যায়, তার জায়গায় আসে একটা এক্সট্রিম স্ট্রেস, এবং এটাকে বলা হয় পারফরমেন্স অ্যাংজাইটি। এবং এটা যদি চলতে থাকে, তাহলে যতই বাকি সব কিছু ঠিক থাক না কেন, কোনোভাবেই কিন্তু একটা সুস্থ যৌন সম্পর্ক দুজন মানুষের মধ্যে সম্ভব নয়। এবং সেই ক্ষেত্রে মানসিক সমস্যা বা মানসিক স্ট্রেস ঠিক না করলে আপনি যতই অন্য ওষুধ নিন,
স্বাভাবিক সুস্থ যৌন জীবনে ফিরে আসা কিন্তু মুশকিল। একেবারেই। আরেকটা খুব কমন প্রবলেম যেটা দেখা যায় সেটা হচ্ছে যে নাইটফল। এই নাইটফলও তো একটা সাইকোলজিক্যাল ব্যাপার রয়েছে স্যার এটার সাথে, এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, শুরুতেই যেটা আমি বলছিলাম যে বাংলায় প্রচলিত একটা কথা আছে ধাতু দৌর্বল্য বলে। তার দুটো দিক আছে। একটা হচ্ছে যাদের যথেষ্ট শুক্রাণু তৈরি হয় না, যেটাকে অ্যাজুস্পার্মিয়া বলা হয়, এবং যাদের মানে যথেষ্ট পরিমাণ স্বাভাবিক সুস্থ ধাতু তৈরি হচ্ছে কিন্তু তাদের বেশি ধাতু বেরিয়ে যাচ্ছে, লস হচ্ছে। এবার দেখুন, নাইট ফলস কথাটা এসছে রাত্রেবেলা পুরুষদের ধাতু বেরিয়ে যাওয়া নিয়ে পেনিস থেকে। এবার আগেই বলেছি যে একটা জিনিস যেটা শরীরে তৈরি হচ্ছে সেটা যাবে কোথায়, সেটা তো আলটিমেটলি বেরিয়ে যেতে হবে। তো অনেক সময় লোকজন বুঝতে পারে, অনেক সময় তারা পারে না। এটার সঙ্গে আরও অনেক কিছু সম্পর্ক রয়েছে। ধরুন যারা টিনেজ বা বয়স সন্ধিকালে অনেক সময় যখন সবে সেক্সুয়ালিটি ডেভেলপ করছে, যৌন ইচ্ছা বুঝতে পারছেন, শরীরে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, ছেলেদের ক্ষেত্রে দাড়ি, গোঁফ, শরীরের অন্যান্য জায়গায় যে পরিবর্তন, মেয়েদের অন্যান্য জায়গায় যে পরিবর্তন, সেগুলো যখন হয় তখন একটি ছেলে কিন্তু প্রায়ই যেটাকে ওয়েট ড্রিমস বলা হয় বা যৌন বিষয়ক স্বপ্ন দেখতে পারে, এবং তখন অটোমেটিক্যালি নাইট ফলস বা ধাতু বেরিয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ ফিজিওলজিক্যাল, সম্পূর্ণ নর্মাল, কিন্তু এটা অনেকে কনশাস হয়ে যান যে ঠিক আছে এটা বেরোচ্ছে, এবং ওই যে একটা ধারণা রয়েছে যে এটা তখনই বেরোনো উচিত যখন আমি যৌন সম্পর্কে রয়েছি বা সেক্স করছি, অন্য সময় এটা বেরোনো উচিত না বা বেরোনো ভুল, সেটা থেকে একটা অদ্ভুত গিল্ট তৈরি হয়, একটা খারাপ লাগার জায়গা, এবং ক্রমশ এটা কিন্তু মানুষকে মানসিক অবসাদে নিয়ে যেতে পারে, যেখানে মানুষটি ভাবে যে তাহলে বোধহয় আমি বাকিদের থেকে দুর্বল হয়ে গেলাম, আমার যৌন শক্তি বাকিদের থেকে কম হয়ে গেল। আমরা অনেককে দেখি যে যাদের এই স্বাভাবিক নাইট ফলস হয় তারা হয়তো বাজার থেকে গিয়ে আজকে নানা রকম হরমোনাল সাপ্লিমেন্ট বা ওই সেক্সুয়াল সাপ্লিমেন্ট এনেছেন। এবং একটা কথা আপনাদের সবাইকে বলে রাখি, সবসময় এই ধরনের জিনিস নেওয়ার আগে যাচাই করে নেবেন, কারণ অনেক সময় আজকাল বিভিন্ন জায়গায় কিন্তু লেবেল ছাড়াই কিছু জিনিস বিক্রি হয়। যেটা আপনি নিচ্ছেন সেটা যে কোনো সিস্টেম, সেটা আয়ুর্বেদ হোক, অ্যালোপ্যাথি হোক, মডার্ন মেডিসিন, হোমিওপ্যাথি হোক, যে বিষয়ে যে সিস্টেমে আপনি বিশ্বাস করেন সেই ডাক্তারবাবুকে দেখিয়ে নিন। কারণ সেক্সুয়াল সাপ্লিমেন্ট বলে অনেক সময় যেগুলো থাকে তার মধ্যে স্টিরয়েড থাকে, এবং তাতে কিন্তু শরীরের অনেক ক্ষতি হতে পারে। আরেকটা যে বিষয় হাইলাইট করব এখানে, আপনি বলেছিলেন নাইট ফলসের ব্যাপার, একটা জিনিস হয় ধাত সিনড্রোম বলে, ধাতুর সমস্যা। এটা কীরকম না, বেশিরভাগই অল্প বয়সী কিছু পুরুষ এবং মহিলা দুজনেই, পুরুষদের ক্ষেত্রে যেরকম বীর্য বেরিয়ে যেতে পারে, মহিলাদের ক্ষেত্রেও সেরকম ধাতু বা ভ্যাজাইনা থেকে ডিসচার্জ হতে পারে, যেটা আবার স্বাভাবিক, যেটা ধরুন একজন মানুষের অর্গ্যাজম সময় হয় সেক্সুয়াল প্রসেসে। কিন্তু এটা বেরোতে বেরোতে একজন মানুষের ধারণা হয় যে এটা থেকে বোধহয় আমি দুর্বল হয়ে পড়ছি, এবং সেই জন্য নানা রকম শারীরিক সমস্যা, অবসাদ, অ্যাংজাইটি, শরীর দুর্বল হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, ঘুম না হওয়া, হতে হতে এমন একটা জায়গায় হয় যেখানে মানুষ কিন্তু স্বাভাবিক যৌনতা তো দূরে থাক, একটা যৌন ভীতি তৈরি হয়। এবং ধাত সিনড্রোমকে বলা হয় কালচার বাউন্ড সিনড্রোম। কিছু কিছু কালচারে, কিছু কিছু সামাজিক গ্রুপে এটা ভীষণ কমনলি দেখা যায়। তো একজন যখন এই ঘটনাটা আরও 5টা অল্প বয়সীদের বলছে যারা একই বিশ্বাস পোষণ করে, তখন কিন্তু তাদেরও সেই সমস্যা হতে পারে, এবং ক্রমশ এই সংখ্যাটা বাড়তে থাকে। ইন্টারেস্টিংলি এমন অনেক সময় হয়েছে যে শুধু একজন আসেননি, 4-5 জন একসাথে আমাদের দেখাতে এসেছেন, যারা হয় রিলেটেড, নইলে বন্ধু, নইলে একই গ্রুপে একই বিশ্বাস নিয়ে এই ধারণা পোষণ করে ধাতুর সমস্যায় ভুগছেন। একেবারেই
স্যার আরও একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হচ্ছে যে আজকালকার দিনে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে যে তারা নিজেরা পছন্দ করে বিয়ে করছেন, কিন্তু বিয়ের 2 বছর বা 3 বছর যেতে না যেতেই তাদের মধ্যে একটা ভীষণ ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। দুজনেই প্রচণ্ড স্ট্রেসড এবং তারা তাদের যে পারফরমেন্স যেটা আপনি বলছেন সেটা প্লেজারের পরিবর্তে সেটা প্রেশার হয়ে যাচ্ছে, এবং দুজনেরই হয়তো বা কারোর একজনের যৌন জীবনে অনীহা এই স্ট্রেসের কারণে। তো এটা থেকে কি বেরিয়ে আসার কোনো উপায় রয়েছে আদৌ? হ্যাঁ, উপায় নিশ্চয়ই রয়েছে, কিন্তু সবার আগে আমাদের বুঝতে হবে যে কি থেকে হচ্ছে। আবার আপনাকে ওই কথাটাই বলবো যে সেক্স বা যৌনতা কিন্তু শুধু শারীরিক নয়। আমাদের তো বলা হয় যে হিউম্যানস আর সোশ্যাল অ্যানিমালস। তো সামাজিক একটা পটে, একটা প্রেক্ষিতে কিন্তু আমাদের জিনিসটা দেখতে হবে। ধরুন একজন কাপল, তাদের দুজন আছেন, তারা বিভিন্ন সময় কাজ করেন, বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদের বিভিন্ন রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারা বাড়িতে বিভিন্ন সময় থাকেন, তাদের হয়তো বাড়িতে যতটুকু সময় একসাথে থাকছেন প্রাইভেসি নেই, তাদের ওইটুকু সময়ের মধ্যেই ইন্টিমেট হতে হবে। এবার দেখুন, জায়গাটা আলটিমেটলি কিন্তু তাহলে ওই অফিসের কাজের মতনই হয়ে যাচ্ছে, যে আমাকে সারাদিন পরে জিনিসটা করে সই করে শুতে যেতে হবে। এবার তখন তো জিনিসটার প্লেজারের জায়গায় থাকবে না। একজন যখন আরেকজনের জন্য অপেক্ষা করছেন, তখন মিউচুয়াল রেসিপ্রোকেশনটা কিন্তু একটা বড় জায়গায় দেখা দেয়। এবার এটা বিভিন্ন কারণে হতে পারে। ধরুন, ব্যক্তিগতভাবে তারা যদি কোনো স্ট্রেসে বা মানসিক সমস্যায় ভুগছেন, যেটা বললাম, মানসিক অবসাদ, অ্যাংজাইটি, ঘুমের সমস্যা, তাদের মধ্যে ইমোশনাল বন্ড কীরকম রয়েছে, ইমোশনাল ডায়নামিক্স কীরকম রয়েছে। যদি ধরুন কেউ রিসেন্টলি কারোর সন্তান হয়ে থাকে, তাহলে তার পিছনে দুজনেরই একটা পরিশ্রম যাচ্ছে, তো ব্যক্তিগতভাবে তারা কতটা ক্লোজ থাকতে পারছেন, জয়েন্ট ফ্যামিলি কি তারা যথেষ্ট প্রাইভেসি পাচ্ছেন, এবং কোনো কারণে তাদের মধ্যে দুজনই বা একজন তারা কীরকমভাবে নিজেদের সেক্সুয়ালিটিকে এক্সপ্লোর করেছেন। দেখুন, যে কোনো কাপেলের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সেক্সুয়াল এক্সপ্লোরেশন থাকা খুব প্রয়োজন, যে কার কি পছন্দ, সেক্সুয়াল ফ্যান্টাসি, যৌন সম্পর্কে কার কীরকমভাবে যেতে পছন্দ, কোন সময় পছন্দ, কীরকমভাবে তারা নিজেদের যৌন জীবনকে সাজাতে চান, এটা কিন্তু ভীষণ ইন্ডিভিজুয়ালাইজড। যৌনতার বিভিন্ন দিক আছে, কাছে আসার বিভিন্ন দিক আছে। সেটা যদি একজন স্বামী স্ত্রী কথা না বলেন, বাই ডিফল্ট এটা অ্যাজিউম করে নেওয়া ঠিক নয় যে আর 5 জন যেরকম করছে, দিনের শেষে এসে আমরা জাস্ট সেক্স করব। কারণ যে কোনো ধরুন মানুষের ক্ষেত্রে, এবং বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে আমি খুব স্ট্রেস দিয়ে বলবো যে অর্গ্যাজম অনেকক্ষণ চলে, এবং একটা অ্যারাউজাল ফেজ খুব ইম্পর্ট্যান্ট আমাদের হিউম্যানদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কিন্তু একটা সেক্সুয়াল সাইকেল হয়, যেটা আমাদের বাকি জীবদের থেকে আলাদা হয়। জন্তুদের ক্ষেত্রে এটা জাস্ট সেক্স, কিন্তু মানুষদের ক্ষেত্রে একটা অ্যারাউজাল ফেজ থাকে, তারপরে একটা প্রপার সেক্সুয়াল ফেজ থাকে, এক্সাইটমেন্ট থাকে, তারপরে কিন্তু গিয়ে একটা অর্গ্যাজমের ফেজ আসে। তো অনেকেই মনে করেন যে তাড়াতাড়ি করে অর্গ্যাজমের ফেজটাতেই চলে যাব, যেটা সম্ভব নয়। সেই জন্য অনেকেরই ফোর প্লে যেটা আমরা বলি, সেইটা ঠিক করে হয় না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা আমি দর্শক বন্ধুদের জন্য বলবো, সেক্স বা যৌনতা মানেই কিন্তু মৈথুন নয়, ইন্টারকোর্স নয়। ইন্টিমেসি হ্যাজ এ হিউজ রোল, ইন্টিমেসি ম্যাটার্স। মাঝে মাঝে একসাথে বসে কথা বলা, গল্প করা, হাতে হাত ধরে হাঁটা, জাস্ট গোয়িং ফর এ ডেট, একসাথে একটা মুভি দেখতে যাওয়া, একসাথে সময় কাটানো, সেখানে কিন্তু ইন্টিমেসি শুরু হয়। কাজে সেই জায়গাগুলো, সেই ছোট ছোট একসাথে থাকাগুলো যদি না হয়, তাহলে দুজনের দিক থেকেই বোধহয় কিছু খামতি থেকে যাবে। জাম্প করে ডাইরেক্ট ইন্টারকোর্স করা মানেই কিন্তু সেক্স নয়। এবং সেই জন্যেই অনেকের ক্ষেত্রে তারা যখন এই ছোট ছোট জিনিসগুলো বাদ দেন, মৈথুনে গিয়ে সমস্যা হতে থাকে, যৌন জীবন সমস্যা হতে থাকে। তো যদি সম্পর্ক ঠিক রাখতে হয়, ইমোশনাল বন্ডিং ঠিক রাখতে হয়, সেক্স আলটিমেটলি চলে আসবে, কিন্তু সেটাকে একটা ভালো লাগার জায়গা থেকে দেখতে হবে, একটা প্রেশার বা একটা করতেই হবে বা একটা টাস্ক সেটার জায়গায় নয়। অনেক সময় যখন কাপল সন্তান প্ল্যান করছেন, কনসিভ প্ল্যান করছেন, কনসিভিংয়ের,
তখনও কিন্তু এরকম একটা প্রেশার দেখা যায়, পারফরমেন্স অ্যাংজাইটি বেড়ে যায়, কারণ তখন যৌনতা বা যৌন সম্পর্ক আর ভালো লাগার জায়গায় নেই, সেটা তখন একটা টার্গেটেড কাজ যে আমার বাচ্চা লাগবে। কাজেই যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় সেই ভালো লাগার জায়গাটা, একে অন্যকে বোঝার জায়গাটা, ট্রাস্ট এবং কে কি পছন্দ করছেন সেটা যদি অন্য মানুষ রেসপেক্ট করেন, তাহলে একটা স্বাভাবিক সুস্থ যৌন জীবন ফিরে পাওয়া সম্ভব। একদমই তাই। স্যার, আরেকটা বিষয় যেটা লাস্টলি আপনার কাছে আমি আরেকবার জানবো, যে আমাদের এই যৌন বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকম মনের মধ্যে অপরাধবোধ আছে। অপরাধবোধ আছে এই কারণেই আমাদের অজ্ঞতা আছে। তাহলে আমরা কিভাবে, মানে এগুলো তো আমরা কাউকে প্রশ্ন করতে পারি না, কারোর থেকে জানতে পারি না, যে মিডিয়ামগুলো আছে সেগুলো থেকে যে বিষয়গুলো নিয়ে আমাদের যেভাবে জানানো দরকার হয়তো সেভাবেও আমরা জানতে পারছি না। তাহলে একজন একটি মানে অল্প বয়সী মেয়ে বা একটি ছেলে, তারা কিভাবে এই যৌন বিষয়টাকে নিয়ে জানবেন, যেটা কোনো স্টিগমা হবে না, যেটা কোনো অপরাধ বোধ হবে না, যেটা তারা স্বাভাবিকভাবে গ্রহণ করবেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা সেক্স এডুকেশনের কথা বলি, যেটা স্কুল, কলেজ এবং অল্প বয়স থেকেই শুরু করার প্রয়োজন। এখন বলা হয় কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন, যেখানে শুধুমাত্র মানে শারীরিক যে পরিবর্তনগুলো হয়, লিঙ্গ, যৌনাঙ্গ, এইগুলোর বিষয়ে জ্ঞান তো বটেই, কিন্তু এগুলো ছাড়াও অন্য জেন্ডার, মানে ছেলে মেয়ের প্রতি এবং মেয়ে ছেলের প্রতি যে রেসপেক্ট, যখন একটি বাচ্চা বেড়ে উঠছে তার অন্য জেন্ডারের প্রতি তার রেসপেক্ট, তার বোঝা, এবং কখন যে সে তার শরীরের যে পরিবর্তনগুলো হচ্ছে বা মানসিক যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে তার ওয়াকিবহল হওয়া, এবং যৌনতা কি, সুস্থ যৌনতা কি, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেক্সুয়াল হেলথের বিষয় বলে, সেইটা জানা কিন্তু খুব প্রয়োজন। যে একজন মহিলার এবং একজন পুরুষের সেক্সুয়াল এবং রিপ্রোডাক্টিভ রাইটস রয়েছে কি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আমি এটা চয়েস করতে পারি যে আমি কার সাথে ক্লোজ হব, ইন্টিমেট হব, কোন সময়ে আমি রিপ্রোডিউস করার কথা ভাববো, কোন সময় আমি আমার পরের জেনারেশনের মানে পরের জেনারেশনকে আনার কথা ভাববো, কোন সময়ে আমি এটা বলতে পারবো যে ঠিক আছে এখন আমার সেই সম্পর্কে যাওয়ার ইচ্ছা নেই এবং আমার পার্টনার সেটাকে রেসপেক্ট করবে। সেই জায়গাটা, একে অন্যকে বোঝার জায়গাটা, যেটা আগে আমি বলছিলাম, এটা কিন্তু শুরু হয় অনেক ছোট বয়স থেকে, এবং এই জন্য সেক্স এডুকেশন প্রোগ্রামস স্কুল কলেজে হওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও বিভিন্ন রকম ওয়েবসাইট রয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইট, মিনিস্ট্রি অফ হেলথের যেরকম বেশ কিছু মডিউল রয়েছে, প্লাস আপনার চ্যানেলের মাধ্যমে আমি পরে হয়তো কয়েকটা লিঙ্ক আপনি শেয়ার করে দিতে পারেন, যেগুলো থেকে কিন্তু ফ্যাক্ট কি, মানে অজ্ঞতা কাটিয়ে অ্যাকচুয়াল ফ্যাক্ট কি সেটা বার করা যেতে পারে, যাতে শোনা কথায় বা ভুল তথ্য মনের মধ্যে, মাথার মধ্যে না আসে। এবং কোনো ডাউট যদি থাকে তাহলে অল্প বয়সে ধরুন পিডিয়াট্রিশিয়ান বা আপনার কোনো জেনারেল ফিজিশিয়ান বা সাইকোলজিস্ট, কাউন্সেলর, তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলে নেওয়াটা খুব প্রয়োজন। এখানে বলা বাহুল্য যে প্রচুর যৌন সমস্যা থাকে, সেটা ইরেকশনের সমস্যা হোক, শীঘ্র পতন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন হোক, ধাতু দৌর্বল্য হোক, নাইট ফলস হোক, বাচ্চা করতে অক্ষমতা হোক, এগুলোর মধ্যে অনেক সময় প্রচুর ভুল ধারণা, ভুল তথ্য, অজ্ঞতা, ভয়, লজ্জা, এইগুলো থাকে, এবং এটা হলো প্রথম হার্ডেল, প্রথম ব্যারিয়ার। আপনি যতই ভালো ওষুধ দিন না কেন, আপনি যদি আপনার মনকে ঠিক না রাখেন, মানসিক সমস্যাগুলো ঠিক না করেন এবং এই ধারণাগুলো ঠিক না করেন, তাহলে কোনোভাবেই দুজনের মধ্যে কিন্তু সুস্থ যৌন জীবন যাপন করা সম্ভব নয়। এবং সেই জন্য যদি এরকম কিছু আপনি বা আপনার প্রিয়জনকেও ফেস করেন, দয়া করে ফেলে না রেখে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, কথা বলুন। এই সমস্যাগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, অথবা যদি কোনো মানসিক সমস্যা থেকে থাকে, সেগুলো সম্পূর্ণ ট্রিটমেন্ট করা কিন্তু সম্ভব। একেবারে
অনেক ধন্যবাদ স্যার। আমার দর্শক বন্ধুরা যারা আমাকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন আমাদের কমেন্ট বক্সে এসে, তাদের জন্য আজকের এই আলোচনা। তো আশা করি আপনারা আপনাদের উত্তর অনেকটাই পেয়ে গেছেন স্যার যেভাবে আপনাদের বুঝিয়েছেন। এবং আমিও স্যারের সাথে এই বিষয়ে একমত যে যৌন সম্পর্ক মানে কিন্তু শুধু শারীরিক সম্পর্ক নয়, সেখানে কিন্তু মনের অনেক বড় জায়গা রয়েছে। এবং আমাদের ধোঁয়াশা কাটিয়ে আমাদের সেই মনের জায়গাটা যদি আমরা খুঁজে বার করতে পারি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব অনায়াসে আমরা এই সমস্ত সমস্যা থেকে বা যৌন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। তাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। স্যার আপনাকে ধন্যবাদ, নমস্কার।